যারা ক্ষমতাসীন আছেন, এছাড়াও বিভিন্ন পর্যায়ে যে সমস্ত সালিশ হয় সেই সমস্ত সালিশ থেকে মানুষ সঠিক বিচার পায় না। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা যে সমস্ত দুর্নীতি করেন তাদের বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করতে হয় তবে দেখা যায় সেই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে হয়। তাই মানুষ এই সমস্ত ব্যাপারে আর কোনো জায়গায় বিচার চায় না। তাই আমি বলবো যেদের ব্যাপারে সরকারের একটা নিয়ম আছে, একটা আইন আছে, আইন মন্ত্রণালয় যেটা সরকারি কর্মকর্তা যেটা করা উচিত সেটা করেন না, আর যেটা করা উচিত নয় উনি সেটা করেন। এই জন্য যে আইনটা প্রচলন আছে সেই আইনটার নাম হলো রিট অফ ম্যান্ডেমার। কিন্তু আমাদের জানা মতো বিগত 10 বছরেও এরকম কোনো অভিযোগ কোনো জায়গায় দায়ের করা হয় না এই আইনে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এর আগে বেশ কিছুদিন আগে সরকার একটা বিশেষ পদ্ধতি নিয়েছিল এই দুর্নীতি থেকে রক্ষা করার জন্য। যেমন বিভিন্ন মিল কারখানাগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছিল এবং সেখানে বেতন চলছিল, সরকার বেশ এদেরকে রক্ষা করতে হিমশিম খাচ্ছিল, তখন সরকার একটি নতুন পরিকল্পনা নিয়ে গোল্ডেন হ্যান্ডশেক চালু করেছিল। এই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে এদেরকে অবসর দিয়ে সরকার সেখান থেকে অনেক রেহাই পেয়েছিল, আর্থিকভাবে সরকার সচ্ছলতার দিকে ফিরে এসেছিল। এবং সেই সাথে যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী ছিলেন তাদেরকেও এই গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কাজেই এখন যদি সেটা আবার করা হয়, সরকার এই দুর্নীতি তদন্ত করে যদি এদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, এখানে অনেক তরুণ শিক্ষিত তরুণ আছেন যারা বিসিএস দিয়েছেন, বিসিএস দিয়ে ফাইনালে গিয়ে যারা সেখান থেকে বাদ পড়েছেন তাদেরকে দিয়ে সেই জায়গায় রিপ্লেসমেন্ট করা যায়। আমরা আশা করব সরকার এই ব্যাপারটা বিবেচনায় আনবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে এটাকে সঠিক পর্যায়ে নিয়ে আসা দরকার। আমরা বিগত রেজাল্ট কি দেখলাম, অনেক ছেলে মেয়ে ইংরেজিতে ফেল করেছে, অঙ্কে ফেল করেছে। এইটার কারণ হলো আগে ইংলিশ 2 পেপার ছিল, বর্তমানে ইংলিশটাকে 1 পেপার করা হয়েছে, যা দিয়ে কোনো মতেই অন্য দেশের সাথে আন্তর্জাতিকভাবে তাল মিলিয়ে এটা চলা সম্ভব নয়। এছাড়া শিক্ষা ব্যবস্থার মধ্যেও একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটা হলো কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান। এই 2টা বই আগে ছিল, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই 2টা বইকে বাদ দেওয়া হয়েছে, যা মোটেই কাম্য নয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের কৃষি ব্যবস্থাটা যে বাদ দেওয়া হলো, 90% মানুষ কৃষি নির্ভর। যদি 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত এই কৃষি শিক্ষা এই বই বাদ দেওয়া হয়, তবে পরবর্তীতে তারা গিয়ে যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে গিয়ে তারা কি শিখবে? কাজেই এই কৃষি শিক্ষার বই চালু করতে হবে। আর ইংরেজি 2 পেপার ছিল, এই 2 পেপার অবশ্যই চালু করতে হবে। এছাড়া ইংরেজি ভার্সনে অঙ্ক এবং সায়েন্সের বইগুলি আরেকটা ভার্সনে করতে হবে ইংরেজিতে। এটা আমাদের খুবই প্রয়োজনীয়। ইংরেজি ভার্সন ঠিক থাকলে বিদেশে যাওয়ার জন্য আর আইটিএস করতে হবে না, আমরা আর পিছিয়ে পড়বো না। কারণ 2 পেপার পড়ে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি না আমাদের ছেলেমেয়ে, সেখানে 1 পেপার ইংরেজি পড়ে বিদেশে কিভাবে যাবে, কি দেশে চাকরি পাবে? এদেশেরও তারা অফিসে ঠিকভাবে চাকরি বাকরি পাবে না এবং তারা তাদের ইংলিশের যোগ্যতা প্রমাণ করতে পারবে না। নবম শ্রেণীতে থেকে যে সায়েন্সের ছিল বিজ্ঞান, এই বিজ্ঞানটা 9ম শ্রেণী পর্যন্ত উঠে 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীতে আছে, কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে মেধাবী ছেলেমেয়ের এখানে কোনো মেধা বিকাশের সম্ভাবনা থাকবে না। কাজে যদি এখান থেকে প্রথম থেকে আগের মতো সায়েন্স চালু হয়, তবে তারা ম্যাট্রিক পাস করার পরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিভিন্ন জায়গায় তারা গিয়ে উচ্চশিক্ষায় উৎসাহী হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হবে। মাননীয় স্পিকার, আরও 2টা বই করা হয়েছে এখানে শিল্প সংস্কৃতির নামে, যেখানে নাচ গান এবং অন্যান্য শিক্ষা দেওয়া হবে। এটার জন্য শিল্পকলা একাডেমি আছে, যারা নাচ গান শিখবে তারা পাশ করে
ম্যাট্রিক পাস করার পরে বা ইন্টারমিডিয়েট পাস করার পরে তারা সেখানে গিয়ে ভর্তি হবে। আর এখানে স্বাস্থ্য সুরক্ষার নামে আর একটা বই আছে, এই বইটা মোটেই কাম্য নয়। এই স্বাস্থ্য সুরক্ষার এই বইটা পরিবর্তে পূর্বে যে গার্হস্থ্য বিজ্ঞান ছিল সেইটা চালু থাকলেই সব সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি আরেকটা বলতে চাই, সব সরকারি দপ্তরে পেছনে বাইরে থেকে যে সমস্ত কর্মকর্তারা আসেন, আগে যারা আসতেন তারা আসতেন তাদের মেধা দিয়া এই সমস্ত ডিপার্টমেন্টগুলি অফিসগুলি চালিয়ে নেওয়ার জন্য, কিন্তু আজকাল এই সমস্ত ডিপার্টমেন্টে এত দুর্নীতি হয় যে ওনারা আসার পরে সেই দুর্নীতি বা সিন্ডিকেটদের মধ্যে পড়ে, ওনাদের তেমন কিছু আর করার থাকে না। কাজে আমার একটা প্রস্তাব থাকবে যে পেছনে যে সমস্ত কর্মকর্তারা যে সমস্ত ডিপার্টমেন্টে যাবেন অন্তত 2 জন কর্মকর্তা সেখানে যাবেন, যাতে অফিসের ভিতরে যে দুর্নীতিগুলি হয় প্রধানজন না জানলেও দ্বিতীয় জনের মাধ্যমে অফিসের সমস্ত খবরাখবর তারা পাবেন। রাস্তায় যে সমস্ত ভোগান্তি আছে, আমি গত পার্লামেন্টে বলেছিলাম রাস্তার এই দুর্ভোগের কথা। সেখানে আমি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সাহেবের উদ্ধৃতি দিয়েছিলাম। তখন যদি আমাকে দেখে জানতে চাওয়া হতো, আমি অবশ্যই এই 3 হুইলার ব্যাটারি চালিত গাড়িগুলির কথা বলতাম। যেভাবে তারা মাঠে এখন নামতেছে, আগামী 1 বছরের মধ্যে সমস্ত রাস্তাগুলি তারা দখল করে ফেলবে। এখনই তার লাগাম না টানলে ভবিষ্যতে আরো খারাপ হবে। মাননীয় স্পিকার, তাই আপনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আমি বলবো এবং বলতে চাই, অতি জরুরি ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের দেশে বর্তমানে নতুন আর একটা সমস্যার সৃষ্টি হয়েছে, কিশোর গ্যাং। নেশা ছিল, এটার সাথে যোগ হয়েছে কিশোর গ্যাং। সমস্ত এলাকায়, পাড়া মহল্লায় এটা ছড়িয়ে ছিটিয়ে আরম্ভ হয়েছে। কোনো কোনো এলাকায় ব্যাপক মহামারী আকার ধারণ করেছে, ওটা দেখে কোনো কোনো এলাকায় এটা শুরু হয়েছে। কাজেই এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই কিশোর গ্যাংকে এখনই যদি না রোখা যায়, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যতে আরো খারাপ হবে। কেউ যদি গিয়া সামনে পরে কিশোর গ্যাংকে থামাতে চেষ্টা করে, তখন যদি একটা দৈব দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব কে নেবে? প্রশাসন যারা এটাকে রক্ষা করতে যাবে, প্রশাসন কি তাদেরকে সহায়তা দেবে? প্রশাসন কি তাদের সাথে থাকবে? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমার এই প্রশ্ন। মাননীয় স্পিকার, আবার আমরা দেখি যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যে টিকটক আর একটা নতুন আরম্ভ হয়েছে। এখানে নানান ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি, নানান ধরনের নাটক এখানে তৈরি করা হয়, যা সমাজে বিশৃঙ্খলা এবং উচ্ছৃঙ্খলা সৃষ্টিতে সহায়ক। পৃথিবীর অনেক দেশে ফেসবুক নাই, সেখানে আমাদের দেশে টিকটক আর একটা চালু। এইটার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আবার ফেসবুকে দেখি অনেকে ফেসবুকে এমন কিছু দেয় যা দেশ জাতির জন্য লজ্জাস্কর। আমি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো, উনি যেন ফেসবুকে যেগুলি আসে, যেগুলি আমাদের রাষ্ট্রের সম্মান হানি করে, আমাদের বাঙালি জাতি হিসেবে আমাদের সম্মান হানিকর, এই সমস্ত ব্যাপার এদেরকে দেখে নিয়ে আইনের লোক দ্বারা যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, অন্তত প্রাথমিক অবস্থায় যেগুলি করলে দেশের ক্ষতি, দেশের সম্মান হানি, দেশের জনগণের হানি, সরকারের হানি, এই ব্যাপারটার দিকে যেন তারা লক্ষ্য রাখেন। মাননীয় স্পিকার, আমরা এই যে বাজেট দেই, বাজেটে অনেক উন্নয়ন বরাদ্দ, কিন্তু এই বরাদ্দের রাস্তাঘাট, স্কুল আমরা তৈরি করি, কিন্তু দেখা যায় ঠিকাদার কাজ আরম্ভ করে প্রথমে একটা বিল উঠে নিয়ে আর কাজ করে না। প্রায় পত্রিকায় দেখবেন, ফেসবুকে দেখবেন, ব্রিজ হয়েছে, অ্যাপ্রোচ রোড নাই, মানুষ উঠতে পারে না, বই দিয়ে ওঠে। এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, ইঞ্জিনিয়ার সাহেবরা, তাদের কোনো ভূমিকা নাই। আমি নিজে বহুত জায়গায় বহুত ধরনের ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে কথা বলেছি, তারা দেখব এর মধ্যে আছে আমাদের এই যে গার্মেন্টস সেক্টর যে অবস্থা, গার্মেন্টস সেক্টরে প্রায় ৫-৫০% বেতন বাড়ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন
এই ঈদে যে কোরবানির ঈদে যে গার্মেন্টস বন্ধ হবে, কয়েকশো গার্মেন্টস দেখবেন যে আর খুলবে না। এই ঈদের পরে কয়েক লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাবে। এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পার্শ্ববর্তী অনেক দেশে গার্মেন্টসকে অনেক সাবসিডি দিয়ে এবং ওয়ার্কারদের বেতনের সাথে সাবসিডি দিয়ে তারা গার্মেন্টস চালুর ব্যবস্থা করতেছে। অনেক দেশে গার্মেন্টসের শ্রমিক ঘন্টা হিসেবে তাদের বেতনের ব্যবস্থা করা হয়েছে। আমাদের দেশে গার্মেন্টসের বেতন নিয়ে নতুনভাবে যদি না ভাবা হয়, আগামী এই বছরের মধ্যেই, আমরা এখন দ্বিতীয় আছি, আমরা প্রথম 10এও গার্মেন্টস আমাদের থাকবে না।